প্রাচীন ভারতের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যেটা সব ধরনের চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং স্কুল কলেজে পাঠরত ছাত্রছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা আলোচনা করব শিশুনাগ বংশ ও নন্দ বংশ। তো আমরা দেখেছিলাম আগেতে যে হর্ষাঙ্ক বংশের শেষ শাসক ছিল নাগদশক। তো হর্ষাঙ্ক বংশের শেষ শাসক নাগদশককে হত্যা করেন শিশুনাগ। হর্ষবংশের শেষ শাসক নাগদশককে হত্যা করেন শিশুনাগ। এই শিশুনাগের বাড়ি ছিল নাগ বৈশালীতে, এরা নাগ বংশ। তো তার নাম যে এই বংশের নাম শিশুনাগ বংশ হয়। হত্যা করে সিংহাসন দখল করেন 430 বিসিতে এবং এই শিশুনাগ বংশের রাজত্বকাল 364 বিসি পর্যন্ত বা 364 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। তো সিংহাসন দখল করার পর একটা বিদ্রোহ বা অভ্যুত্থান দেখা দিলে সে তার নিজ এলাকায় রাজধানী পাটলিপুত্র থেকে প্রথম গিরিব্রজ, পরে বৈশালীতে স্থানান্তরিত করবে এবং শিশুনাগ এই বৈশালীতে রাজধানী স্থানান্তরিত করেন। শিশুনাগ অবন্তী ও বৎস জয় করেছিলেন। শিশুনাগ অবন্তীর প্রদ্যুৎ বংশ ধ্বংস করে দিয়েছিলেন। অবন্তীর যে প্রদ্যুৎ বংশ সেটা ধ্বংস করেন শিশুনাগ মগধকে উত্তর ভারতের একটা শ্রেষ্ঠ রাজ্যে পরিণত করেছিল। শিশুনাগ মগধকে উত্তর ভারতের একটি শ্রেষ্ঠ রাজ্যে পরিণত করেছিলেন মগধকে শিশুনাগ। তো শিশুনাগ মগধকে উত্তর ভারতের একটি শ্রেষ্ঠ রাজ্যে পরিণত করেন এবং শিশুনাগ বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন কালাশক বা কাকবর্ণ। শিশুনাগের পুত্র কালাশক বা কাকবর্ণ সিংহাসনে বসেন। সে কালাশক বা কাকবর্ণ সিংহাসনে বসেই তিনি বুঝতে পারেন রাজধানী হিসাবে পাটলিপুত্রের গুরুত্বপূর্ণ, কারণ পাটলিপুত্র ছিল একটা জলদুর্গ যা 3 দিকে নদী দ্বারা ঘেরা। তো পাটলিপুত্রই উপযুক্ত, তাই কালাশক বা কাকবর্ণ আবার পাটলিপুত্রে ফিরে আসেন, তার রাজধানী পাটলিপুত্রে স্থাপিত। তো কালাশক বা কাকবর্ণের সময় বৌদ্ধ সম্মেলন হয়েছিল, দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়। কালাশক বা কাকবর্ণের সময় দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। কালাশক বা কাকবর্ণের সময় তার রাজধানী পাটলিপুত্রেতে, বৈশালীতে দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল, কিন্তু তারপরে পাটলিপুত্রের রাজধানী স্থাপিত হয়েছিল। তাহলে কালাশক বা কাকবর্ণের সময় বৈশালীতে দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন হয় এই কাকবর্ণের আমলেই। তা এরপর পাটলিপুত্রে তিনি রাজধানী পরিবর্তন করেন এবং পাটলিপুত্রে তিনি স্থায়ীভাবে রাজধানী পরিবর্তন করেছিলেন কালাশক বা কাকবর্ণ। এবং কালাশকের আমলে মগধ উত্তর ভারতের সর্বশ্রেষ্ঠ শক্তিতে পরিণত হয়েছিল। বানভট্টের হর্ষচরিত গ্রিক লেখকদের রচনাতে জানা যায় মহাপদ্মনন্দ নামে জনৈক শূদ্রবংশীয় কালাশক ও তার 10 পুত্রকে ছুরিকাঘাতে হত্যা করেন। যদিও এটা নিয়ে বিতর্ক আছে। বলা হয় যে নাকি কালাশকের একজন পুত্র ছিল যার নাম হচ্ছে মহাপদ্দিন শিশুনাগ। মহাপদ্দিন শিশুনাগ যুবক বয়সে একজন মেয়ে একজন নাপিতের মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে এবং তারই গর্ভে জন্ম নেয় মহাপদ্ম নন্দ। তো মহাপদ্দিন শিশুনাগ তো কিছুতে বিয়ে করতে রাজি না হলে বাধ্যতামূলক কালাশক বা কাকবর্ণ তার পুত্রের সাথে বিবাহ দেন। কিন্তু মহাপদ্দিন শিশুনাগ যে যুবক বয়সের এই ভুল পরবর্তী বুঝতে পারলে অনেকগুলো রাজকে বিবাহ করেন এবং সেই সময় তার 10 পুত্রের জন্ম হয়েছিল। এ নিয়ে বিতর্ক আছে। আবার অনেকে বলেন যে মহাপদ্মনন্দের বাবা ছিলেন নাপিত, তার মা ছিলেন একজন গণিকা, এটাও বলা হয়। আবার অনেকে বলেন পুরাণ মতে যেমন মহাপদ্মনন্দ হলেন শিশুনাগ বংশের শেষ সম্রাট, আর জৈন পরিশিষ্ট বর্ণনা অনুযায়ী মহাপদ্মনন্দের মা ছিল একজন গণিকা আর তার বাবা ছিল একজন নাপিত শূদ্র রমণী। তাহলে পুরাণ অনুযায়ী মহাপদ্ম শিশুনাগ বংশের শেষ সম্রাট এবং তার শূদ্র রমণীর সন্তান এবং তার মা ছিল একজন শূদ্রা, এটা বলা হয়। কুইন্টাস কাট্টিয়ার মহাপদ্মনন্দকে নাপিত বা খোর্র বলে অভিহিত করেছেন। এই নন্দ রাজাকে আন্নাটা কুল বলা হতো, নন্দ বংশকে, বা অজ্ঞাত কুলশীল। আন্নাটা কুল বা অজ্ঞাত কুলশীল, এটা কিন্তু নন্দ রাজাদের বলা হতো। যত আর কে মুখার্জি মহাপদ্মনন্দ সম্পর্কে বলেছেন যে তিনি
আহ, আর কেউ মুখার্জি তিনি ছিলেন উত্তর ভারতের প্রথম মহান সম্রাট। তো যাই হোক, তো এই সন্তান জন্ম নেওয়ার পর মহাপদ্মানন্দ তার নানার সাথে রাজবংশের চুল দাড়ি কাটে, নাপিতের কাজ করতে থাকে। কিন্তু একসময় মহাপদ্মানন্দ বিবাহ হয় এবং তার 8 পুত্রের জন্ম হয়, যাকে একসাথে বলা হয় নবনন্দ। তো ছোট পুত্রের নাম ছিল ধনানন্দ, খুব জেদি, সাহসী এবং কূটনীতিক বুদ্ধিতে প্রখর ছিলেন। তিনি জানতে পারেন যে তার বাবার শরীরে রাজবংশের রক্ত আছে, অর্থাৎ সিংহাসনের দাবিদার তার বাবাও। তখন থেকে তিনি মনে জেদ করতে থাকে যে যেহেতু আমার বাবা রাজবংশের রক্ত আছে, যেহেতু মহাপদ্ম শিশুনাগের সন্তান, তাহলে আমরাও তো রাজা হওয়ার যোগ্য, আমার বাবাও রাজা হওয়ার যোগ্য, কেন হবে না, অন্য সন্তানরা কেন হবে। এই নিয়ে একটা তার মধ্যে সৃষ্টি হয় এবং সে তার বাবার সাথে কথা বলে, কিন্তু সেটা সম্ভব নয়, তবু সে হাল ছাড়ে না। এরপর একদিন রাজকীয় অনুষ্ঠানের কথা বলা হয়। যেহেতু মহাপতি শিশুনাগের বয়স হয়েছে, তাই তার পুত্রদের মধ্যে একজনকে সম্রাট হিসেবে বাছাই করা হবে। আর এই জন্য তিনি একটা রাজকীয় অনুষ্ঠান ডাকেন, বিভিন্ন পার্শ্ববর্তী প্রতিবেশী রাজাদের ইনভাইট করা হয়, তারা আসে রাজাকে নির্বাচিত হবে দেখার জন্য। আর ঠিক সেই দিনই অনুষ্ঠান শুরু হওয়ার আগে সকলে সেভ হওয়ার জন্য, চুল দাড়ি কাটার জন্য প্রস্তুতি নেয় এবং ধনানন্দের যুক্তি অনুযায়ী তার মহাপদ্মানন্দ এবং তার অন্যান্য ছেলেরা সবাই বলে যে একসঙ্গে চুল দাড়ি কাটা হয় বলে একসঙ্গে সকলকে একটা ঘরের মধ্যে বসিয়ে দেওয়া হয় এবং ধনানন্দের ইশারাতেই তাদের গলায় খুর চালিয়ে হত্যা করা হয়। সিপাহীরা তাদেরকে উদ্ধার করতে করতে তারা মারা যায়, সেনাবাহিনী উদ্ধার করতে করতে, যেহেতু দরজা বন্ধ ছিল, ধনানন্দ দরজায় ছিল এবং সেনাবাহিনী তাদেরকে বন্দি করে। এটা ইতিহাসে রাজকীয় হত্যাকাণ্ড নামে পরিচিত। এরপর রাজা কে হবে এই নিয়ে প্রতিবেশী যে সমস্ত রাজ্যের রাজারা এসেছিল, কে রাজা হবে এই নিয়ে তাদের মধ্যে একটা দ্বন্দ্ব বাঁধে, যেহেতু এই বংশের কেউই জীবিত নেই। তো মহাপদ্মানন্দ বলে এই বংশের একমাত্র জীবিত আমি, অর্থাৎ আমাকে রাজা করতে হবে। তো অনেকের এই মতবিরোধের মধ্যে যেহেতু একজন খুনি হত্যাকারী, কিন্তু কোনো একজনের মত অনুযায়ী চলে আসে যে না, মহাপদ্মানন্দের খুন করার তো যুক্তিও আছে, কারণ তাকে তার বাবা সম্মান দেয়নি, সে নাপিতের কাজ করে বেড়ায়, অতএব সে তো হত্যা করতেই পারে রাজসিংহাসনের জন্য। তো এই কথা অনুযায়ী শেষমেশ সবাই বলে তাই হোক, শেষমেশ মহাপদ্মানন্দ সিংহাসনে বসে। মহাপদ্মানন্দ সিংহাসনে বসেই তিনি শিশুনাগ বংশের উচ্ছেদ ঘটে দেয় এবং নতুন একটা নাম দেন বংশে, যার নাম হচ্ছে নন্দ বংশ। এই নন্দ বংশের রাজত্বকাল হচ্ছে 364 থেকে 324 খ্রিস্টপূর্বাব্দে নন্দ বংশে। আর শিশুনাগ বংশ ছিল 430 থেকে 364, আর নন্দ বংশ হচ্ছে 364 থেকে 324 বিসি। 324 বিসিতে ধর্মের উচ্ছেদ করে মৌর্য বংশ প্রতিষ্ঠা হয়েছিল, আমরা জানবো পরের ক্লাসে। তো এই নন্দবংশ মহাপদ্মানন্দ সিংহাসনে বসি, এই মহাপদ্মানন্দ পুরাণ এবং জৈন বৌদ্ধশাস্ত্র গ্রন্থ অনুযায়ী তাকে নিজ বংশগত সম্ভূত শূদ্র বলা হয়েছে, তিনি ছিলেন শূদ্র রাজা। পুরাণ মধ্যে তিনি ইক্ষ্বাকু, পাঞ্চাল, কলিঙ্গ, অসমক, কাশী, কুরু, সুরসেন, মিথিলা প্রভৃতি রাজ্য ধ্বংস করে সমগ্র উত্তর ভারতের আধিপত্য প্রতিষ্ঠা করেছিলেন। আর তার সময় পাটলিপুত্রের রাজধানী ছিল, এটা একটা জলদুর্গ। আর গঙ্গা নদীকে মগধের হৃৎপিণ্ড বলা হতো। তো মহাপদ্মানন্দকে উগ্রসেন বলা হতো, কারণ তিনি প্রথমে একটা উগ্রসেনা নামে একটা সেনাবাহিনী গঠন করেছিলেন, তাই মহাপদ্মানন্দকে উগ্রসেনে বলা হতো। তো মহাপদ্মানন্দ সিংহাসনে বসে বেশ কিছু উপাধি ধারণ করেন। যিনি ক্ষত্রিয় হন্তা, মানে ক্ষত্রিয়দের উচ্ছেদ করবে, সর্বক্ষত্রান্ত একরাট বা একচ্ছত্র সম্রাট, দ্বিতীয় পরশুরাম, এই উপাধিগুলো গ্রহণ করেন, যার অর্থ যে তিনি ক্ষত্রিয়দেরকে হত্যা করতে চান, প্রতিশোধ নিতে চান, শূদ্রের রাজ্য শুরু হবে। এবং তিনি একটা উগ্রসেন নামে একটা স্বতন্ত্র সেনাবাহিনী গঠন করেছেন, তাই তাকে উগ্রসেন উপাধি দেওয়া হয়। তিনি উত্তর ভারত পুরোটাই দখল করে ফেলেছিলেন, এই জন্য তার আগে এত বড় সাম্রাজ্য কেউ কখনো করতে পারেনি। এই জন্য ভারতবর্ষ ইতিহাসে তাকে মহাপদ্মানন্দ ঐতিহাসিক সম্রাটও বলা হয়। যদি চন্দ্রগুপ্ত মৌর্য অপশন থাকলে চন্দ্রগুপ্ত মৌর্যই অ্যান্সার হবে। এবং নন্দবংশের শেষ সম্রাট ছিল ধনানন্দ, খুব অত্যাচারী, এবং তিনি সিংহাসনে বসেই তার লক্ষ্য ছিল
সেনাবাহিনীকে শক্তিশালী করা। তাই তিনি প্রথমেই সিংহাসনে বসেই ধনন্দ 20,000 অশ্বারোহী, 2 লক্ষ পদাতিক আর 2,000 রথ ও 3,000 রণহস্তি বানিয়েছিল, সেনাবাহিনী তৈরি করেছিল। যার ফলে স্বয়ং আলেকজান্ডারও তার রাজ্য আক্রমণ করতে ভয় পেয়েছিল। আলেকজান্ডার তাকে উপাধি দিয়েছিল আগ্রানেশ উপাধি দিয়েছিল ধনন্দকে। ধনন্দের মন্ত্রী ছিল বিশাখ দত্ত। তার লেখা মুদ্রা রাক্ষস থেকে মৌর্য বংশ সম্পর্কে জানা যায়, নন্দ বংশ জানা যায়। ধনন্দ সেদিন খুব অত্যাচার হয়ে পড়ে, কেননা এত বড় সাম্রাজ্যের ব্যয়ভার চালানোর খুব সমস্যা হচ্ছিল। তাই প্রচুর পরিমাণে কর আদায় করতে থাকে, বিভিন্ন ক্ষেত্রে কর আদায় করতে থাকে, এমনকি মৃত্যুর উপরও কর বসান। যার ফলে তার রাজ্যের প্রজারা অতিষ্ঠ হয়ে পড়ে, খুবই অতিষ্ঠ হয়ে পড়ে এবং তার বিরুদ্ধে বিদ্রোহ করার চেষ্টা করে। কিন্তু সেই সময় কোনো শক্তিশালী রাজ্য না থাকায় বিদ্রোহ করতে পারছিল না। আর ঠিক সেই সময় আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিল উত্তর পশ্চিম সীমান্তে, যেখানে আলেকজান্ডার ভারত আক্রমণ তখন রাজা অম্ভি আলেকজান্ডারের বর্ষতা স্বীকার করে। এরকম পরিস্থিতি একটা ভারতের অবস্থা খারাপ হয়ে যায়। একজন তক্ষশিলার অধ্যাপক বিষ্ণুগুপ্ত বা চাণক্য বা কৌটিল্য, রাষ্ট্রজ্ঞানের অধ্যাপক, তিনি ভয় পেয়ে যান যে ভারত যদি দখল করে নেয় তাহলে ভারতের মানুষ দাসে পরিণত হয়ে যাবে, আর রক্ষা করা একমাত্র ধনানন্দ। তাই তিনি ধনানন্দের ছুটে আসে। কিন্তু বিশেষ কারণ হয়তো ধনানন্দের সাথে সম্পর্ক খারাপ হয়। তিনি ধনানন্দ উচ্ছেদ করার জন্য নতুন রাজা নির্বাচন করে। তো এটা আমরা পরের পাঠে পড়ব, ধনানন্দকে কীভাবে উচ্ছেদ করা হয় এবং কীভাবে মৌর্য বংশ প্রতিষ্ঠা হয়, একজন রাখাল বালক কীভাবে রাজা হয়, সেই বিষয়ে আমরা নেক্সট পাঠে জানবো, যেটা হচ্ছে মৌর্য বংশ।